আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, বা বাবা মায়ের আশীর্বাদ বা বড়দের আশীর্বাদ, কিংবা ভোলেনাথ শিবের ডাকেই হয়তো এই বদ্রীনাথে আসতে পেরেছি, নাহলে আসতে পারতাম না। আমার অনেক সৌভাগ্য, পরম সৌভাগ্য যে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। তো আমার মতো তোমরাও যারা আসতে চাও তাহলে কিন্তু এখনই ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ো। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা হরিদ্বারে কিভাবে পৌঁছেছিলাম এবং সেখানে কিভাবে দিন কাটিয়েছিলাম। যারা দেখোনি তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে এই ভিডিওটি। তো হরিদ্বারে আসার পর বদ্রীনাথে যাওয়ার জন্য কিন্তু সাধারণত সবাই মানে বাসে যায়, কেউ বা ট্যাক্সিতে যায়, বা কেউ প্রাইভেট কার রেন্টে নেয়, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা যেটা করেছি সেটি কিন্তু মানে 22,000 টাকা দিয়ে দুটি বুলেট ভাড়া করলাম, মানে রেন্টে নিলাম। আর এই বাইক ভাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে রাহুলের স্বপ্ন। রাহুলের কিন্তু একটা ড্রিম ছিল যে সে কিন্তু বাইকে করে মানে বদ্রীনাথ যাবে। তার এই ড্রিম পূরণ করার জন্য কিন্তু মূলত এই বাইক দুটি নেওয়া হলো, এবং তারও কিন্তু যথেষ্ট মানে তার প্রচেষ্টায় কিন্তু এই বাইক দুটো নেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিন্তু আমরা দুটো বাইক রেন্টে নিলাম, দুটো বুলেট, এবং যার ভাড়া পড়েছে প্রায় 7 দিনেরও বেশি সময়, 24 ঘন্টা ধরে আমাদের সঙ্গে থাকবে বাইক দুটি, এবং যত তেল পুড়বে, পেট্রোল পুড়বে, সমস্ত কিন্তু নিজেদের খরচা। তো এইরকম ডিল করে কিন্তু আমরা ভোলেনাথ বাবার নাম করে বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলি, উত্তরাখণ্ড এমন একটা জায়গা, আপনি যেখানে দাঁড়াবেন, যেখানেই চোখ যাবে, সেখানেই মনে হবে যেন গাড়ি থামিয়ে সেখানে ছবি তুলি। এত সুন্দর জায়গা। তো চলতে চলতে আমাদের মাঝপথে একটু থামতে হলো, কারণ ব্যাগটা আমাদের কিছুটা আলগা হয়ে গেছিলো, মানে দড়িটা আলগা হয়ে গেছিলো। ব্যাগটা আবার ঠিক করে বাঁধলাম। আর এই যে রাহুল চুল ঠিক করছে। আর সব থেকে বড় কথা, এই যে বাইক নিয়ে জার্নি করার কিন্তু এটাই একটা সুবিধা, আপনি যেখানে খুশি দাঁড়াতে পারবেন, যখন খুশি দাঁড়াতে পারবেন। আর এই যে পাশে ধাবাটি দেখছেন, এই ধাবা কিন্তু মানে এখন কিন্তু সময় সন্ধ্যা হতে চলেছে প্রায়। তো সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু যখন বিকাল বিকাল টাইম, সেই সময় কিন্তু এই ধাবাগুলো বন্ধ করে দেওয়া হয়। মানে রাস্তায় যে কটি ধাবা পড়বে সব কিন্তু মানে বিকালের দিকেই বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এবং সবকিছু রেডি করার পর আমরা কিন্তু আবার রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা গড়াতে লাগলো, এবং চারপাশটা কেমন মানে কুয়াশায় ঢেকে যেতে লাগলো। তো এইভাবে বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর আমরা কিন্তু মাঝে মাঝে প্রায় জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান এবং হোটেল, মানে রেস্টুরেন্ট। তো তখনই বুঝতে পারলাম হয়তো কাছাকাছি কোনো শহরের দিকে আমরা এগিয়ে চলেছি। জায়গাগুলো এতই অপরূপ এবং এতই সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারছি না। সত্যি মানে এত সুন্দর জায়গা যে আসবো কখনো কল্পনা করতে পারিনি। তো এবার পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। তো চারিদিকটা দেখে এমনই মনোমুগ্ধকর লাগছে যে আপনি চোখ সরাতে পারবেন না, এবং মনে হবে যেন কোনো স্বপ্নের দুনিয়ায় আছেন। মানে দূর থেকে পাহাড়ের গায়ে যে এত দূরে দূরে বাড়ি রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মানে আলোগুলো এমনভাবে জ্বলছে আপনার মনে হবে যেন আকাশের গায়ে কোনো তারা জ্বলছে, ঝলমল করছে। মানে আপনি দেখে বিশ্বাসই করতে পারবেন না যেগুলো কোনো বাড়ি বা কোনো হোটেল রেস্টুরেন্টের আলো নয়, মনে হবে যেন একদম অবিকল যেন আকাশে তারা জ্বলছে। মানে সত্যি কথা বলতে পুরোপুরি একটা স্বপ্নের দুনিয়া। আপনি এই ঘর থেকে বেরোতেই পারবেন না আপনি যখন রাতে মানে ড্রাইভ করে এখান থেকে যাবেন। তো অনেক কষ্টের পর আমরা দেবপ্রয়াগ এসে থামতে পেরেছি। তো এইভাবে বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু দেবপ্রয়াগ নামে একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি। আর আমাদের আজকে এখানেই রাতে থাকতে হবে, আর বাইকটাকেও একটু রেস্ট দেওয়ার দরকার আছে। তো অনেক দেখে শুনে একটা হোটেল পেয়েছি, একদম রাস্তার পাশে এই সুন্দর হোটেলটি। তো দেবপ্রয়াগে এসে এত সুন্দর খাবার আমরা পেয়ে গেলাম রাতে, গরম গরম। সত্যি এখানে পাবো বলে ভাবিনি। রাহুল আমাদের এত কিছু উপকার করছে, ওকে যে কি বলে ধন্যবাদ জানাবো বলার ভাষা নেই। তো পরদিন ভোর 4টের সময় উঠে আমরা ব্যাগপাটরা সব রেডি করে নিয়ে একদম রেডি হয়ে গেলাম, বাইকে ব্যাগ বাঁধাও রেডি। এবার আমরা এখান থেকে রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে, কারণ যেহেতু রাতে দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই যেতে পারিনি। তাই আজকে ভোরবেলায় তাড়াতাড়ি করে উঠে সব কিছু রেডি হয়ে গেলাম। আর এই যে নদীটা দেখছেন, এই নদীতে কিন্তু মানে সঙ্গম আছে আর কি। এখানে কিন্তু হলুদ জল এবং নীল জলের মিশ্রণ আছে। তো আপনারা যারা দেবপ্রয়াগে এসেছেন তারা অবশ্যই জানেন, এবং যারা আসেননি তারা অবশ্যই জেনে নিন যেটি কিন্তু এই দেবপ্রয়াগে কিন্তু সঙ্গম আছে। তো এই যে ভোরবেলার এত সুন্দর দৃশ্য, সত্যি অপরূপ রূপ। এত সুন্দর দৃশ্য কিন্তু শুধুমাত্র সিনারিতে দেখা যায়, টিভিতে দেখেছি আমরা, বা যারা প্রথমে এসেছিল তাদের মুখেই শুনেছি, কিন্তু এই সচক্ষে দেখার কিন্তু একটা আলাদাই মানে অভিজ্ঞতা এবং আলাদাই কিন্তু অনুভূতি, এটা কিন্তু মানতেই হবে। তো যাই হোক, ভোলে বাবার নাম নিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম সেই রাস্তায় বদ্রীনাথের উদ্দেশ্যে।
সত্যি কথা বলতে ভোরবেলার এই দৃশ্য দেখে, অপরূপ দৃশ্য দেখে কিন্তু আপনার বারবার মনে একটাই প্রশ্ন আসবে যে ভারতবর্ষ কিন্তু কোনো দেশ নয়, ভারতবর্ষ একটি স্বর্গ। মানে এত সুন্দর জায়গা যে ভারতবর্ষের ভূমিতে রয়েছে, সেটি কিন্তু ভারতবাসীর কাছে অবশ্যই একটি গর্বের বিষয়। কারণ সারা পৃথিবীতে যা আছে শুধুমাত্র ভারত ভ্রমণ করলেই কিন্তু তার সমস্ত কিছু পেয়ে যাবে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি বাইক নিয়ে যান তবেই কিন্তু পুরো প্রকৃতিটা আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন। যদি 4 চাকা বা বাসে যান তাহলে কিন্তু সেইভাবে উপভোগ করতে পারবেন না। যদিও বাইকে অনেকটাই রিস্ক, তারপরেও আপনি যদি সেইভাবে দেখতে চান, প্রকৃতিকে দু চোখ মিলে এবং মন ভরে দেখতে চান, তাহলে কিন্তু বাইক রাইডিংই একমাত্র সঠিক সিদ্ধান্ত হবে। আসলে আমরা যখন যাচ্ছিলাম, আমি প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে কোনটা যে ভিডিও করব আর কোনটি যে করব না সেটাই বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা দৃশ্য যেদিকে তাকাচ্ছি স্বর্গের মতো লাগছে। তবে একটা কথা বলে রাখি, যে জিনিস যত সুন্দর সেই জিনিস কিন্তু ততটাই ভয়ঙ্কর। এখান থেকে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মৃত্যু দাঁড়িয়ে থাকবে প্রত্যেকটা মোড়ে। তবে যে মৃত্যুকে জয় করতে পারবে সেই তো মৃত্যুঞ্জয়। তবে এখানে যাওয়ার পরে কিন্তু আপনার মনে হবে এত সুন্দর অপরূপ দৃশ্য আপনি যখন দেখে ফেলবেন তখন কিন্তু মনে হবে যে এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও কিন্তু কোনো আফসোস নেই। এরকমই ফিল কিন্তু এইসব জায়গায় যাওয়ার পর। এত সুন্দর দৃশ্য যখন চোখের সামনে দেখবেন না, তখন মৃত্যুকে তুচ্ছ বলে মনে হবে। তো আমরা এবার একটি পাহাড়ি গুহার মধ্যে দিয়ে চলেছি। তো এই গুহা থেকে বেরোনোর পরে কিন্তু একটি অপরূপ দৃশ্য দেখতে পেলাম, সেটি হচ্ছে একটি পাহাড়ি ঝর্ণা। ঝর্ণাটি কিন্তু অনেক উপর থেকে আসছে, যা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই চলার পথে আমরা ডেস্টিনেশন যাকে বলে মঞ্জিল, ওই পর্যন্ত পৌঁছানোর আগে কিন্তু আমরা যে রাস্তাটা পার করছি সেটাই কিন্তু সব থেকে বড় আবেগের জায়গা এবং সুন্দর মুহূর্তর জায়গা। এই জায়গাগুলো কিন্তু আপনার মনে সারা জীবন দাগ কেটে থাকবে। আমরা এখন যে ব্রিজটা পার হচ্ছি সেই ব্রিজটার পার করলে কিন্তু আর বেশি দূর থাকবে না বদ্রীনাথের কাছাকাছি যেতে। তো আমরা কিন্তু এই সুন্দর ব্রিজটার উপর দিয়ে পার হয়ে এগিয়ে চলেছি। এবং এখানে কিন্তু একটু বলে রাখি, আমরা এখন যে রাস্তাগুলো পার হয়ে যাচ্ছি বা রাস্তা দিয়ে ড্রাইভ করছি, এই রাস্তা কিন্তু যথেষ্ট পরিমাণে রিস্কের জায়গা। এই রাস্তাগুলো এইখানে যারা আসবেন বাইক চালিয়ে তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় বাইক চালাবেন এবং খুব সাবধানে বাইক চালাবেন। তো রাস্তাগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর রাস্তার, মাথার উপরে পাথরের চাই দেখে বুঝতে পারছেন যে কতটা মৃত্যু যে আপনার মাথার উপরে, এই পাথরের চাই যদি একবার ভেঙে পড়ে মাথার উপরে তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না একমাত্র ভগবান ছাড়া। যেহেতু সবাই ভগবানের নাম করে ভগবানের দ্বারে যাচ্ছে, সেই জন্য কিন্তু কখনো কোনো বিপদ হতে শুনিনি। এর থেকেই বোঝা যায় কিন্তু, এবং মানুষের মনে বিশ্বাস জাগে যে ভগবান অবশ্যই আছেন এবং 100% আছেন। তো এর আগে আমি সমুদ্র দেখেছি, ছোট ছোট পাহাড় টিলা দেখেছি, কিন্তু এই জীবনে প্রথমবার নিজের স্বচক্ষে যখন আমি বরফ দেখলাম, বরফের পর্বত দেখলাম, তো আমি সত্যি কথা বলতে না দাঁড়িয়ে পারলাম না। অবাক হয়ে শুধু দেখতে লাগলাম ভগবানের সৃষ্টিকে। কি অপরূপ এই রূপ, সত্যি আপনিও না দাঁড়িয়ে পারবেন না। আমাদের এখন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বাঁদিকে কিন্তু কয়েক হাজার ফুট গভীর, আপনারা যদি এক চুল ভুল করেন বাইক চালাতে তাহলে কিন্তু একদম সরাসরি একদম সেই খাদে একদম নিচে। তাই খুব সাবধানে এবং খুব মনোযোগ দিয়ে কিন্তু এখানে বাইক চালাতে হবে, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো অবশেষে আমরা কিন্তু শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম আমাদের ডেস্টিনেশন, আমাদের স্বপ্নের জায়গা সেই বদ্রীনাথ। পৌঁছতে পৌঁছতে যদিও কিছুটা রাত হয়ে গেছিল আমাদের, কিন্তু শেষ পর্যন্ত যে পৌঁছতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া এবং আমাদের জীবনকে ধন্য বলে মনে করি। আমি মন্দিরের সামনে পৌঁছে ভাবছিলাম যে এত রাতে এত বয়স্ক মানুষ, ছোট মানুষ, বাচ্চা মানুষ থেকে শুরু করে কত অসহায় মানুষ যারা ঠিকমতো হাঁটতে পারে না, ঠিক করে চলতে পারে না, এরকম মানুষও কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এই মন্দিরের সামনে এই ঠান্ডার মধ্যে। আপনি ভাবতে পারবেন না এখানে প্রায় -3 ডিগ্রিরও বেশি ঠান্ডা রয়েছে। এরকম একটি জায়গায় যে এত কষ্ট করে পৌঁছচ্ছে মানুষ কিসের জন্য, কি কারণে? যখনই আমি মন্দিরের সামনে আসলাম তখনই কিন্তু বুঝতে পারলাম যে কিসের জন্য, কার কারণে এবং কেন এইখানে মানুষ এত কষ্ট করে এই মন্দিরে এসে পৌঁছয়। আমরা মন্দির থেকে বেরিয়ে পাশের দোকানে গিয়ে শাল, চাদর ইত্যাদি জিনিস দেখতে লাগলাম এবং বাড়ির জন্য কিছু কিনলাম। এরপর সেখান থেকে হোটেল পৌঁছে পরের দিন সকালে পুজো দেবো বলে কিন্তু সমস্ত প্রস্তুতি শুরু করে দিলাম। এবং আশ্চর্যের ব্যাপার কি বলবো, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম এবং চোখ মেলে দেখলাম চোখের সামনে এত সুন্দর পর্বত দৃশ্য, সত্যি কথা বলতে চোখ দুটো একদম জুড়িয়ে গেল যে এরকম সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তো তাড়াতাড়ি আমরা স্নান করে মন্দিরের দিকে গেলাম এবং একটি দোকান থেকে কিন্তু আমরা পুজোর প্রসাদ কিনে নিলাম। সেই দোকানদার কিন্তু আমাদের জিজ্ঞাসা করছিল আমরা কলকাতা থেকে গেছি, বাংলা কথা শুনে জিজ্ঞাসা করছিল আমরা বাঙালি কিনা এবং কলকাতা থেকে রসগোল্লা এনেছি কিনা। এটা কিন্তু খুব মজার ছিল।
তো এখানে কিন্তু নদীতে গরম জল আসছিল এবং তার থেকে ধোঁয়া উঠছিল। এটি দেখে কিন্তু রাহুল আমাকে বলছিল, মানে রাহুল নিজেই আমাকে দেখাচ্ছিল যে এই ব্যাপারটি, মানে অটোমেটিকলি সবসময় গরম জল বেরোতেই থাকে এবং ধোঁয়া উঠতেই থাকে। এটি হয়তো প্রাকৃতিক বা ঈশ্বরের সৃষ্টি। তো এরপর আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম, কিন্তু লাইনে প্রচন্ড ভিড় ছিল। আর এদিকে প্রচন্ড ঠান্ডার মধ্যে কিন্তু হালকা হালকা রোদ এসে পড়ছিল, মিষ্টি রোদ। সেটি কিন্তু খুব দারুণ লাগছিল, অপূর্ব লাগছিল। তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই কাছে চলে আসলাম মন্দিরের প্রায় গেটের সামনে। এবার এখান থেকে ঢুকবো। চারিদিকটা এত সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে চারিদিকে, এবং তার মাঝখানে দাঁড়িয়ে, পর্বতের চূড়ার মাঝখানে দাঁড়িয়ে যে এত সুন্দর একটি মন্দির বদ্রীনাথ দাঁড়িয়ে রয়েছে, সত্যি মনটা একেবারেই মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে একটি কথা বলে রাখি, এই পর্যন্তই কিন্তু আপনি মোবাইল ইউজ করতে পারেন বা ছবি ভিডিও তুলতে পারেন। এরপরে কিন্তু আপনি আর ছবি বা ভিডিও করতে পারবেন না। এরপরে যদি করেন তো আপনার নিজের দায়িত্বে করতে হবে। সিকিউরিটিরা কিন্তু যে কোনো সময় আপনার মোবাইল নিয়ে নিতে পারে হাত থেকে কেড়ে, এবং ফাইনও করতে পারে। এটি কিন্তু রাহুলের সঙ্গে হয়েছিল, রাহুল কিন্তু বলেছিল। তারপরেও আমি এতটা রিস্ক নিয়ে এই ভিডিও করেছি যাতে সারা জীবন মানে আমার কাছেও থাকে এবং আপনাদেরও দেখাতে পারি। তো বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া শেষ, কারণ যেহেতু আমরা মন্দিরের ভিতরে একেবারেই প্রবেশ করে গেছি তাই আর দেখাতে পারিনি। পুজো দেওয়ার পরে কিন্তু আমি দেখাচ্ছি এই পুরো আপনাদের ভিডিওটি এবং পুরো মন্দিরটি। এটি কিন্তু একেবারেই বদ্রীনাথের ভেতরের মন্দির, ভেতরের দৃশ্য, একেবারেই মানে গেটের ভেতরের দৃশ্য। তো এখানে কিন্তু একেবারেই ফোন অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, মানে ক্যামেরা ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণ হলো। জানি না আর কখনো এখানে পৌঁছতে পারবো কি পারবো না। যদি ভগবানের ইচ্ছা থাকে এবং আমাদের টানে, অবশ্যই আমরা আবার ঠিক নিশ্চয়ই কোনো না কোনো দিন এখানে পৌঁছবো। তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দিতে হবে এবার অন্য কোথাও পারি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।